দোস্ত 12 অক্টোবর 1972 সাউথ আমেরিকার ইউরুগুয়াই দেশ থেকে একটা ছোট চার্টেড হাওয়াই জাহাজ টেক অফ করে। এই হাওয়াই জাহাজ যাচ্ছে চিলি দেশের রাজধানী সান্তিয়াগোতে। এই জাহাজে বসে আছে রাগবি টিমের প্লেয়ার্স। টোটাল 45টা প্যাসেঞ্জার ছিল, আর এর ভিতরে প্লেয়ার্সদের ফ্যামিলি আর ফ্রেন্ডসরাও ছিল। ইউরুগুয়াই দেশ থেকে সান্তিয়াগোতে যেতে সময় লাগতো মাত্র 3 ঘন্টা, কিন্তু রাস্তার মাঝখানে পড়তো বড় অ্যান্ডিজ পাহাড়। সাউথ আমেরিকায় ছিল অ্যান্ডিজ মাউন্টেন রেঞ্জ, বিশ্বর ভিতরে সবচেয়ে লম্বা আর উঁচু পাহাড়। আর হিমালয় পাহাড়ের পর সবচেয়ে উঁচু পাহাড় এই জায়গায় পাওয়া যায়। এই সুন্দর পাহাড়ই আমাদের কাহিনীতে আরও প্যাসেঞ্জার্সদের সবচেয়ে বড় ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়ায়। 12 অক্টোবরের দিন পাহাড়ে তুফান এসে যায়, যার জন্য জাহাজ আগে যেতে পারতো না। পাইলট ডিসাইড করে এই রাস্তায় থেকে যায়, নেক্সট দিন রওনা দিব। আর্জেন্টিনার মেন্ডোজা শহরে রাতের জন্য জাহাজটাকে ল্যান্ড করে দেওয়া হয়। নেক্সট দিন 13 অক্টোবর এই বিমান আবারও টেক অফ করে দুপুরের 2টা 18 মিনিটে। পাইলটস দেখতে পায় মৌসুম অনেক ছাপা হয়ে গিয়েছে। 1 ঘন্টা সময় মৌসুম অনেক ভালো যায়। 3টা 21 মিনিটে পাইলটস প্লেনটাকে ডিসেন্ট করতে লাগে। এই প্লেন সান্তিয়াগোর প্রায় কাছাকাছি পেতে যাচ্ছিল, কিন্তু এখনো এই পাহাড়ের উপরে ছিল, কারণ এই শহরের পাশে অনেক উঁচু উঁচু পাহাড় ছিল। নিচে নামার সময় হঠাৎ করে ভয়ানক টার্বুলেন্স দেখতে পায়। প্লেন অনেক স্পিডে লড়তে শুরু করে। এই সময় প্লেনের পাশে অনেকগুলো মেঘ চলে আসে। চারো সাইড মেঘের জন্য কিছুই দেখা যেত না। হঠাৎ করে প্লেনের ভিতরে অ্যালার্ম বেজে ওঠে আর ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে, কিন্তু কেউ বুঝতে পারে না কি হচ্ছে। এই সময় একটা প্যাসেঞ্জার খিড়কি দিয়ে দেখতে পায় মেঘ চলে যাচ্ছে, আরও দেখতে পায় পাহাড় প্লেনের কাছাকাছি চলে আসছে। যখনই প্লেন মেঘের বাইরে চলে আসে, পাইলট দেখতে পায় প্লেন এর সামনে অনেক বড় পাহাড় প্লেনের কাছাকাছি চলে আসছে। ইমিডিয়েটলি প্লেনটাকে উপরের দিকে উঠানোর জন্য চেষ্টা করে। পাইলট ম্যাক্সিমাম পাওয়ার লাগিয়ে দেয় এই পাহাড়ের উপর দিয়ে বেঁচে যাওয়ার জন্য, কিন্তু আফসোস অনেক লেট হয়ে যায়। উপরের দিকে যাওয়ার সময় জাহাজের পিছনের খণ্ড পাহাড়ের সাথে খুন্দা খেয়ে ভেঙে নিচে পড়ে যায়। পিছনে থাকা কয়েকটি প্যাসেঞ্জার প্লেন থেকে নিচে পড়ে গায়েব হয়ে যায়। কয়েক সেকেন্ড সময় প্লেনটি উপরের দিকে যাওয়ার পর হঠাৎ করে প্লেনটি নিচের দিকে যাওয়া শুরু করে। তারপর কয়েক সেকেন্ড সময় পর প্লেনটির লেফট সাইড খুন্দা খেয়ে ভেঙে যায়, আরও কয়েকটি প্যাসেঞ্জার প্লেন থেকে নিচে পড়ে যায়। তারপর বেঁচে থাকা জাহাজটির আগের খণ্ড বরফের উপর পড়ে যায়। 350 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে বরফ দিয়ে প্রায় 700 মিটার স্লাইড করতে করতে ফাইনালি লাস্ট ভয়ানকভাবে খুন্দা হয়। প্লেনে থাকা সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। প্যাসেঞ্জার্স এর সিটগুলো ভেঙে বাহির দিকে চলে আসে। প্লেনে থাকা ককপিট ক্র্যাশ হওয়ার পর ইমিডিয়েটলি পাইলটস দুটো মারা যায়। এখন এই হাওয়াই জাহাজ অ্যান্ডিজ পাহাড়ের 3570 মিটার উঁচু অজানা পাহাড়ের উপর পড়ে আছে। দুঃখের বিষয়, প্লেনে থাকা 45টা প্যাসেঞ্জার্স এর ভিতরে এখন মাত্র 33টা প্যাসেঞ্জার্স বেঁচে আছে। সমস্যা এইটাই যে এদের মাঝে কয়েকজন প্যাসেঞ্জার্স অনেক ব্যথা পেয়েছে, আরও জানতো না এরা এখন কোথায় ফেসে আছে। জানা যায় এই প্লেন নিজের প্লেন রুট থেকে 80 কিলোমিটার দূরে ছিল। আরও এই সার্ভাইভার্সদের দুঃখের কাহিনী এখন থেকেই শুরু হলো। না এরা সেই সময় ইমাজিন করতে পারতো, না আপনারা এখন ইমাজিন করতে পারবেন এই সার্ভাইভার্সদের সাথে সামনে কি হয়েছিল। এইটাই হয়েছে অন্তরে ছুঁয়ে দেওয়া কাহিনী। ইউরুগুয়ান এয়ারফোর্স ফ্লাইট
571। আসুন জেনে নেই সামনে কি হয়েছে এই ভিডিও থেকে। An old transport plane crashed in the Andes Mountains. 45 persons were aboard, given up for dead. Survival fascinates people. All of the passengers were given up for dead. It became known as the miracle of the Andes. এই ক্র্যাশের পর দুটো সার্ভাইভার্স এমন ছিল বেশি ব্যথা পেয়েছিল না। একজন 19 বছরের রবার্টো ক্যানেসা, আরো একজন ছিল 20 বছরের গুস্তাভো জারবিনো। এই দুইজন মেডিকেল স্টুডেন্ট ছিল। জলদি কামে লেগে যায় দেখার জন্য যে কে কে বেঁচে আছে, আরো ব্যথা পাওয়া প্যাসেঞ্জারদের কি করে সহায় করা যায়। এর মাঝে 23 বছরের একজন প্যাসেঞ্জার ছিল ফার্নান্দো পরাডো, এখন কমায় ছিল। যতদূর সম্ভব ছিল চেষ্টা করত বেঁচে থাকা প্যাসেঞ্জারদের সহায় করার জন্য। অন্যদিকে এই প্লেন গায়েব হওয়ার 1 ঘন্টার ভিতরে চিলেন এয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিসরা নোটিফিকেশন পেয়ে যায়। চারটা হাওয়াই জাহাজ পাঠিয়ে দেওয়া হয় এই সার্ভাইভার্সদের খোঁজার জন্য। সন্ধ্যায় থেকে রাত পর্যন্ত চেষ্টা করে ক্র্যাশ হওয়া জায়গাটাকে খোঁজার জন্য, কিন্তু আনফরচুনেটলি এরা কিছুই খুঁজে পাচ্ছিলেন না। সমস্যা এইটাই ছিল, হাওয়াই জাহাজ এর কালার হোয়াইট ছিল, আর এমন জায়গায় ক্র্যাশ হয়েছিল চারো সাইড হোয়াইট স্নো আর হোয়াইট আইস ছিল, যার জন্য খুঁজে পাওয়া সম্ভব ছিল না। 13 অক্টোবরের রাত প্যাসেঞ্জারদের আশা ছিলেন যেমন করেই হোক আজকের রাত ঠান্ডায় থেকে নেই, কাল আমাদেরকে খুঁজে নেবেই। সেই ঠান্ডার রাতে ব্যথা পাওয়া 5 জন প্যাসেঞ্জার্স মারা যায়। প্যাসেঞ্জার্সদের নাম্বার এখন 33 থেকে নিচে 28-এ চলে আসে। লাগেজে থাকা বস্তু আরো প্লেনের সিটগুলো দিয়ে প্লেনের ফুটোগুলো বন্ধ করে দেওয়া হয় যাতে প্লেনের ভিতরে গরম থাকে। নেক্সট ডে 14 অক্টোবর আর্জেন্টিনা, চিলি আর ইউরুগুয়াই দেশ থেকে 11টা হাওয়াই জাহাজ সার্চ অপারেশনে লেগে যায়। এরা যে সার্চ এরিয়া চুজ করেছিল সেটা শুদ্ধ ছিল। এই সার্চ এরিয়ার মাঝেই ক্র্যাশ হওয়া লোকেশন ছিল, তবুও এই ক্র্যাশ সাইট খুঁজে পেয়েছিল না। সার্ভাইভার্সরা চেষ্টা করে প্লেনের উপর লিপস্টিক দিয়ে SOS লেখার জন্য। লেখার পর রিয়েলাইজ করে যে আমাদের কাছে এত লিপস্টিক নাই যে সম্পূর্ণ লেটার্স লিখতে পারবো। তারপর লাগেজ দিয়ে বরফের উপর বড় করে ক্রসিন বানিয়ে দেওয়া হয় যাতে এরা উপর দিয়ে যেতে সময় দেখতে পায়। সেই দিন একটা নয়, দুটো নয়, 3টে হাওয়াই জাহাজ উপর দিয়ে যেতে দেখতে পায়। আর এরা হাত উঁচু করে ইশারা করে যাতে এদেরকে দেখতে পায়, কিন্তু দেখতে পাচ্ছিল না। পরের দিনটাই এমন করে চলে যায়। নেক্সট ডে 15 অক্টোবর বেঁচে থাকা প্যাসেঞ্জার্সরা রিয়েলাইজ করে যে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হবে। একটা প্যাসেঞ্জার ফিটো স্ট্রাস নাম পানি বের করার জন্য একটা পদ্ধতি খুঁজে নেয়। একটা মেটেলের উপর বরফ রাখে যাতে রোদের গরমে বরফ গলে পানি হয়ে যায়। আর ঠান্ডায় থেকে বেঁচে থাকার জন্য সিট কভার ব্যবহার করা হয়। নেক্সট ডে 16 অক্টোবর ক্র্যাশ থেকে 3 দিন পর ফার্নান্দো পরাডো কমায় থেকে জেগে ওঠে। যখনই হুশ আসে তখনই দেখতে পায় ওনার মা ক্র্যাশে মারা যায়। আর পরাডো ওনার বোনকে জিন্দা রাখার জন্য খানা পানি যোগান ধরে, কিন্তু দুঃখের বিষয় ক্র্যাশ থেকে প্রায় 8 দিন পর ওনার বোনও মারা যায়। এই প্যাসেঞ্জারদের মাঝে বেশিরভাগ প্যাসেঞ্জার সমুদ্রের কাছে ছিল। এই ক্র্যাশ এর আগে বরফ দেখেছিল না। হঠাৎ করে 30 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় কম পরিমাণের খানা আর পানি খেয়ে থেকেছিল। এই খারাপ পরিস্থিতির মাঝে আরো একটি সমস্যা ছিল, স্নো ব্লাইন্ডনেস এর। যখন সূর্যের আলট্রাভায়োলেট রেস স্নো আর আইস এর রিফ্লেক্ট করে তখন
আপনার চোখ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এই প্যাসেঞ্জার্সদের মাঝে মাত্র 3 জন প্যাসেঞ্জার্সদের কাছে সানগ্লাস ছিল। 21 অক্টোবর ক্র্যাশ থেকে 8 দিন পর সার্চ অ্যান্ড রেস্কিউ টিমস নিজের হাত খাড়া করে দেয়। এরা ভেবেছিল গত 8 দিন ধরে সার্ভাইভার্সদের খুঁজেছিলাম কিন্তু খুঁজে পাইনি, তো এখন আর সার্চ অপারেশন কন্টিনিউ রাখার কোনো লাভ নাই। বহুতই কম চান্স যে এতদিন পর কেউ জিন্দা বেঁচে থাকা। 142 ঘন্টা 30 মিনিট সার্চ অপারেশন এর পর অফিসিয়ালি এই সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়। এই সময় প্যাসেঞ্জার্সরা হাওয়াই জাহাজ এর সিটের পিছনে থাকা একটা রেডিও খুঁজে পায়। সে রেডিও অন করার চেষ্টা করে, তারপর অন হয়ে যায়। এই রেডিও থেকে বাহিরের মেসেজ শোনা যেত, কিন্তু এখান থেকে কোনো মেসেজ পাঠানো যাচ্ছিল না। এই রেডিও অন করে ক্র্যাশ এর 11 দিন পর শুনতে পায় সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পর কয়েকটি প্যাসেঞ্জার্স কান্না শুরু করে, আর কয়েকটি প্যাসেঞ্জার্স আল্লাহর কাছে প্রার্থনা করে। 11 দিনের দিন প্যাসেঞ্জার্সদের খানা শেষ হয়ে গিয়েছিল। এদের কাছে শুরু থেকে বেশি খানা ছিল না। 4টা চকলেট বার ছিল, 1 টিন মাসেলস ছিল, 3টা জার্স অ্যান্ড জ্যাম ছিল, 1টা আলমন্ডস ছিল, কয়েকটি ডেট ছিল, কয়েকটি ক্যান্ডি ছিল, আরো কয়েকটি ড্রাইড প্লাম ছিল, আরো কয়েকটি বটলস অফ ওয়াইন ছিল। ক্র্যাশ এর দিন থেকে প্রত্যেক দিন কিছু কিছু করে এইগুলো খানা খেয়েছিল। পরারও একটা চকলেটের দানা 3 দিন পর্যন্ত খেয়েছিল, মাত্র একটা চকলেটের দানা। প্যাসেঞ্জার্সদের এত খিদে পেয়েছিল, সিটের ভিতরে থাকা কটন আরও সিটে লেগে থাকা লেদার খাওয়া শুরু করে দেয়, কিন্তু এইগুলো খেয়ে বেমার পড়ে যায়। এমন সিচুয়েশনে খিদায় মরে যাওয়ার অবস্থা হয়েছিল। তারপর এই সার্ভাইভার্সরা এমন ডিসিশন করলো যে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ডিসাইড করলো যে জিন্দা থাকতে হলে নিজের দোস্ত আরও পরিবারের সদস্যর মৃতদেহ খাওয়া ছাড়া আর কোনো আমাদের রাস্তা নেই। এই সিদ্ধান্ত নেওয়া একেবারে সহজ ছিল না, কারণ মারা যাওয়া প্যাসেঞ্জার্সরা ওনাদের ফ্রেন্ড ছিল, ওনাদের ক্লাসমেট ছিল, ওনাদের ফ্যামিলি মেম্বার ছিল, আরও রিলেটিভস ছিল। We have to eat, and the only proteins are the dead bodies of the people that were in this. প্রথমে এই আইডিয়া ক্যানেসার আসে, সেই জন্যে ক্যানেসা প্রথমে খেয়ে নেয়। কয়েকজন প্যাসেঞ্জার্স না করে দেয়, কিন্তু 2 দিন না খেয়ে থাকার পর সেই প্যাসেঞ্জার্সরাও মৃতদেহর মাংস খাওয়ার জন্য বাধ্য হয়ে যায়। 27 অক্টোবর ক্র্যাশ এর 16 দিন পর পরিস্থিতি এর থেকে খারাপ হতে পারে না। সেই দিন রাতে জানা যায় হঠাৎ করে অ্যাম্বুলেন্স এসে প্লেন এর উপর বরফ পড়ে যায়। সেই রাতে বরফের নিচে পড়ে 8 জন প্যাসেঞ্জার্স মারা যায়। বেঁচে আছে মাত্র 17 জন প্যাসেঞ্জার্স। পরেরও একটা মেটেলের জড়িয়তে 2 দিন ধরে একটা ফুটো করার জন্য চেষ্টা করে। ফাইনালি ফুটো হওয়ার পর বাহির দিকে আসতে পারে। আসার লগে লগে দেখতে পায় বরফের তুফান আবারও চলে আসছে। আরও জিন্দা থাকতে হলে গুহার ভিতরে আবারও ফিরে যেতে হবে। 3 দিন ফেসে থাকে। মৌসুম ছাপা হওয়ার পর বাহির দিকে চলে আসে, আরও রিয়েলাইজ করে আমাদের কেউ বাঁচাতে আসবে না। আরও জিন্দা থাকতে হলে নিজে এফোর্টস করতে হবে, আরও অন্যজনের সহায়ের জন্য বসে থাকলে হবে না। যদি মরতে হয় তাহলে লাস্ট পর্যন্ত চেষ্টা করে মরব।
সবাই ডিসাইড করে যে এই 3 জনকে কিছু খানা আর কিছু ঠান্ডার কাপড় দেওয়া হোক, যাতে বাহিরে হেঁটে যে যাতে সহায় খুঁজতে পারে। এরা আইডিয়া করে যে আমরা ওয়েস্ট সাইড দিয়ে কয়েক কিলোমিটার যাওয়ার পর চিলি দেশের কাউন্ট্রি সাইডে পৌঁছে যাব, কিন্তু এই আইডিয়া একেবারে রং ছিল। 15 নভেম্বর ক্র্যাশ এর 33 দিন পর এই 3 জন যাত্রা আরম্ভ করে। 1 ঘন্টা সময় ইস্ট দিকে চলার পর দেখতে পায় ভেঙে থাকা হাওয়াই জাহাজ এর পেছনের খণ্ড। এই জাহাজটির ভিতরে খুঁজে পেত সুটকেস, চকলেট বক্স, 3 মিট প্যাটিস, রাম বটল, এক্সট্রা ক্লোথস, কমিক বুকস, মেডিসিনস, আৰু খুঁজে পেত এয়ারক্রাফট টু এ রেডিও সিস্টেম। আৰু এই রেডিও সিস্টেম এমন ছিল ইনকামিংও ছিল আৰু আউটগোয়িংও ছিল। আৰু এরা ডিসাইড করে যে আজকের রাত এখানেই থেকে যায়। আৰু ইস্ট দিকে চলার পর আলোচনা করে যে এই এয়ারক্রাফট রেডিও চালু করার জন্য চেষ্টা করে, প্লেন থেকে ব্যাটারি বের করে যাতে বাহিরে SOS কল পাঠাতে পারে। প্লেন থেকে ব্যাটারি বের করে ক্র্যাশ সাইট নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করত, কিন্তু ব্যাটারি অনেক ওজন থাকার জন্য আনতে পেরেছিল না। এরা ডিসাইড করলো রেডিও এখান থেকেই চালু করার জন্য চেষ্টা করি, ফিরে যেয়ে রয় হার্লির সহায় নেয়। এই জন্য রয় হার্লি ইলেকট্রনিক্স এর বিষয়ে ভালো জানতো, কিন্তু আফসোস এই প্লেনও ফেল হয়ে যায়, কারণ এয়ারক্রাফট এর ইলেকট্রিক্যাল সিস্টেম 115 ভোল্ট এসিতে কাম করত, আৰু সেই ব্যাটারি 24 ভোল্ট ডিসির ছিল। এদের সাথে কানেক্ট করার জন্য কোনো বস্তু ছিল না। 11 ডিসেম্বর 1972 ক্র্যাশ থেকে 59 দিন পর আরও একবার অ্যাভালাঞ্চ আসে। সেই অ্যাভালাঞ্চে আরও 3টা প্যাসেঞ্জার্স মারা যায়। এখন বেঁচে আছে মাত্র 16 জন। এদের মাঝে আলোচনা হলো যে এখন আমরা ক্র্যাশ সাইট থেকে ওয়েস্ট দিকে যাত্রা আরম্ভ করব, কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় রাত থাকার জন্য একটা উপায় খুঁজত। তখন প্যাসেঞ্জার্সদের মাঝে একটা প্যাসেঞ্জার্স এর রাত থাকার জন্য কাপড় দিয়ে একটা স্লিপিং ব্যাগ সেলাই করে বানিয়ে দেয়। নেক্সট ডে 12 ডিসেম্বর 2 মাস পর 3 বাহাদুর প্যাসেঞ্জার্স কেনেসা, পরাডো আৰু বিজিন্টিন হেঁটে হেঁটে যাত্রা আরম্ভ করে। হেঁটে হেঁটে পাহাড়ের উপর উঠার পর আরও এই পাহাড় থেকে নিচে হেঁটে হেঁটে যেতে হবে। প্যাসেঞ্জার্সরা ভেবেছিল কয়েক কিলোমিটার যাওয়ার পর আমরা সহায় খুঁজে পাবো। এর জন্য মাত্র 2 বা 3 দিনের খানা পানি প্যাক করেছিল। And you can imagine, without any skill, without any training, you're like a child when you are confronted with a snow slope. You try to go straight up, you might be using your hands and your feet, you're slipping, you're sliding, and for every step that you go up, you slide back a half a step. এদের সাথে কোনো ধরনের ম্যাপ ছিল না, কম্পাস ছিল না, আর এত উঁচুতে হাওয়া পাতলের জন্য অক্সিজেনও কম পেয়েছিল। তবুও সামনে যেতে থাকতো, আর একটা স্লিপিং ব্যাগের নিচে 3 জন থেকে রাত কাটাতো। এমন করে দ্বিতীয় দিন, তৃতীয় দিন যাওয়ার পর চতুর্থ দিনের দিন যেতে যেতে দেখতে পায় রাস্তা তো শেষ হচ্ছে না। তারপর এরা আলোচনা করে যে খানা পানি কমের দিকে চলে আছে, একজন ফিরে যেতে হবে। 15 ডিসেম্বর বিজিতিন ফিরে যায় ক্র্যাশ সাইটে। পরাডো আর কেনেসা সামনে যেতে থাকে প্রায় 3 ঘন্টা সময় যাওয়ার পর দেখতে পায় সামনে পাহাড়ে পাহাড়, চারোদিকে শুধু পাহাড়ে দেখতে পায়, অন্য কিছু দেখতে পাচ্ছিল না। পরাডো ভালো করে দূরের দিকে দেখার জন্য চেষ্টা করে, তারপর অনেক দূরে বরফ না থাকা পাহাড় দেখতে পায়। হার না মানে আবারও যাওয়া শুরু করে। কয়েকদিন যাওয়ার পর ফাইনালি একটা নদী দেখতে পায়। এমন করে 9 দিন ট্রেকিং করার পর
20 ডিসেম্বরের দিন ফাইনালি মানুষে পোষা একটা গরু দেখতে পায়। এই সময় এতই হয়রান হয়ে গিয়েছিল যে সামনে যেতে পেরেছিল না। তখনই এই সিচুয়েশনে নদীর ওপারে ঘোড়ার উপর বসে থাকা মানুষ দেখতে পায়। পরাডো হাত উঁচু করে চেঁচাতো, কিন্তু নদীর পানির শব্দর কারণে শুনতে পাচ্ছিল না। কিন্তু বাই চান্স সেই মানুষটাই পরাডো আর কেনেসাকে দেখতে পায়। তারপর ওপার থেকে চেঁচায়া বলে যে টুমোরো, এইটাই বলে আমি কাল আসবো। নেক্সট ডে সেই মানুষটা আবারও আসে আর এইবার পেন্সিল আর সাদা কাগজ সাথে করে নিয়ে আসে। পেন্সিল আর কাগজ পাথরের সাথে পেঁচিয়ে এপারে পাঠিয়ে দেয়। পরডো স্প্যানিশ ভাষায় লেখে, আই কাম ফ্রম এ প্লেন দ্যাট ফেল ইন দ্য মাউন্টেন্স। আমরা ইরিগুয়ান থেকে এসেছি। আমরা 10 দিন ধরে হেঁটে এসেছি। আমাদের ব্যথাবহ প্যাসেঞ্জার্সরা প্লেন ক্র্যাশ সাইডে পড়ে আছে। আমাদের জলদি সহায় প্রয়োজন। আমরা জানি না কেমন করে সহায় পাবো, কিন্তু আমাদের কাছে খানা পানি নেই। আমাদের চলার জন্য সক্ষম নেই। প্লিজ আমাদের বাঁচাও। আমরা এখন কোথায় আছি? পরাডো এমন করে মেসেজ লিখে ওপারে পাঠিয়ে দেয়। আর ওপারে থাকা সেই মানুষটির নাম সার্গিও ক্যাটালান। এই মেসেজটি পড়ার পর ইশারা করে বলে, আমি বুঝেছি। তারপর প্রায় 10 ঘন্টা ঘোড়ার উপর বসে শহরে চলে আসে। আসার পর আর্মি কমান্ডারদেরকে এইগুলো কথা বলে আর সান্টিয়াগোতে থাকা আর্মি হেডকোয়ার্টার্সদেরকে বলে। এর মাঝেই একজন কৃষকে পরাডো আর কেনেসাকে ঘোড়ার উপর বসিয়ে শহরে নিয়ে আসে। যখনই এদের কাহিনী বাকি মানুষে শুনতে পায়, তখনই এই কাহিনী ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যায়। ¿Cómo pudieron sobrevivir ustedes? ¿De qué se alimentaban? Bueno, sobre el tema. Sí. আর্মি অফিসার্সরা কেনেসা আর পরাডোর ইন্টারভিউ নেয় লোকেশনের ইনফরমেশন জানার জন্য। আর্মি অফিসার্সরা পরাডো আর কেনেসাকে হেলিকপ্টারে বসিয়ে নিয়ে আসে ক্র্যাশ সাইট খুঁজে পাওয়ার জন্য। আর ফাইনালি এদের সহযোগিতায় আর্মি অফিসার্সরা ক্র্যাশ সাইট খুঁজে পায়। 22 ডিসেম্বর 1972 ক্র্যাশ থেকে 70 দিন পর দুটো হেলিকপ্টার দিয়ে সার্চ অ্যান্ড রেস্কিউ এসে থাকা সার্ভাইভার্সদের বাঁচানোর জন্য। আর ফাইনালি এমন করে সার্ভাইভার্সরা বেঁচে যায়। দোস্ত, আমরা এই ভিডিও থেকে একটা কথা বুঝতে পেরেছি। সেই কথাটা হলো, আমাদের জীবনে পড়ার ক্ষেত্রে হোক বা ইনকামের ক্ষেত্রে হোক, সামনে অনেক বাধা চলে আসবে। সেই বাধা দেখে আমরা পিছনের দিকে আসলে হবে না। সেই বাধা পার করে আগের দিকে যেতে হবে, সামনের দিকে যেতে হবে। আর সামনে যেয়ে দেখবেন জরুর একদিন আপনি সাকসেস হবেন। দোস্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।